আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তামান্না আসছো সুমাইয়া? জি স্যার। তোমরা ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাকিরা তো এখনো আসতেছে না, ওরা আসুক, আসলে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছে যে একাডেমিক ক্যালেন্ডার আছে, বলো তো আমাদের ক্লাস কয় তারিখ পর্যন্ত হবে? জানো তোমরা, মনে আছে তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইতা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাইতা, আমাদের ক্লাস কয় তারিখ পর্যন্ত হবে? রুটিন একাডেমিক ক্যালেন্ডার দেখেছো? স্যার আমাদের রুটিন ওয়াইজ তো এই সপ্তাহ লাস্ট ক্লাস হওয়ার কথা। হ্যাঁ। এখন পারভেজ স্যার নিউ রুটিন দিবে, ওটার উপর বলতে পারি না ওটা। স্যার কি বলছে, নতুন ইয়ে দিবে? স্যার ঈদের তারিখ অনুযায়ী নতুন দেওয়ার কথা, এখন বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূরজাহান, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাতে কে আসছো? বলো তো আজকে আমাদের কি পড়ার কথা ছিল? স্যার নতুন চ্যাপ্টার আর্থিক বিবরণী স্যার। আর্থিক বিবরণী। ওকে ফাইন, ভেরি গুড। মনে আছে তোমাদের? আজকে আমরা আর্থিক বিবরণী পড়বো। এর আগেই একটু তোমাদের বলে রাখছি যে আর্থিক বিবরণী কিন্তু একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় 2টা ম্যাথ থাকে সব সময়, 10 করে 20 নম্বরের জন্য। আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আর সবচেয়ে বড় চ্যাপ্টার। তোমাদের খুব ভালো করে এটা মনোযোগ দিতে হবে, আয়ত্ত করতে হবে। এইটা তোমাদেরকে বারবার বলি যে সবাই যখন ক্লাসে ঢুকবা, তোমরা নাম রুল দিয়ে ঢুকবা। এখন একজন ক্লাসে আসছো, তুমি কে এখন ক্লাসে ঢুকেছো? এই যে কিউকম ডট বিডিটি, কে? কিউকম কে তুমি, বলো। স্যার চেঞ্জ করতে চাই একটু টাইম দিন স্যার। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার তোমার রুল কত? স্যার 25। 25। দেখা লিখে নিবা এখন তুমি। স্যার আমি চেঞ্জ করতেছি, আমি এখন ঢুকছি, এখনই চেঞ্জ করার সমস্যা নেই। হ্যাঁ, চেঞ্জ করে নাও, জি নাহলে তোমার দিতে পারি না। জি যে কথা জি। বলতেছিলাম যে সেটা হচ্ছে যে আর্থিক বিবরণী, এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং বড় চ্যাপ্টার। সুতরাং তোমাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই চ্যাপ্টারটা তো আগে পড়েছো, ম্যাডাম পড়িয়েছেন তাই না? তো এখন তো জি আমাদের জন্য স্যার। এটা আমাদের রিভিশন ক্লাস। তো রিভিশন ক্লাসে আমরা তো চেষ্টা করব একটু দ্রুত সামনে আগাইতে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আর্থিক বিবরণীতে, যার যেখানে প্রবলেম আর্থিক বিবরণীর জন্য, যে অঙ্কে প্রবলেম সেটা বলবা। কারণ রিভিশন ক্লাসে আমরা চেষ্টা করব একটু দ্রুত মানে অঙ্কগুলা সলভ করতে। এতে করে যদি তোমাদের প্রবলেম হয়, কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে, কথা বলবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো তারপরে যেহেতু নতুন করে রিভিশন শুরু হয়েছে, আমি তোমাদের প্রাথমিক কিছু আলোচনা করব আর্থিক বিবরণী সম্পর্কে। দেখো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাফিস আসছো? জি স্যার। ওকে ফাইন। দেখো, আর্থিক বিবরণী যেটা তোমরা শিখেছো, আর্থিক বিবরণীর ধাপ কয়টা?
আর্থিক বিবরণী তোমরা যে করেছো সেখানে দুই ধাপে করা হয়। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আরেকটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা কি এরকম করোনি? জি স্যার। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো বিশদ আয় বিবরণী কোন কোন হিসাব উদ্বৃত্তগুলো দিয়ে করা হয়? স্যার নিট মুনাফা, সরি, নিট লাভ, তারপর পরিচালন ব্যয়, আচ্ছা, আর ধন্যবাদ। বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় এগুলো বের করতে হয়। আচ্ছা ভাই, এক্ষেত্রে আমি তোমাদের একটু বলি, একটা রেও মিলে 6 ধরনের হিসাব থাকে। মূলত 6 ধরনের না 5 ধরনের। মানে আধুনিক হিসেবের যে শ্রেণী বিভাগ সেটা 5 প্রকার। তোমাদের সাথে আলোচনা হয়েছে অনেকবার এই বিষয়ে, যে হিসেবের শ্রেণী বিভাগ হচ্ছে 5টি। সেগুলো কোনগুলো? সম্পদ, দায়, আয়, ব্যয়, আর হচ্ছে মালিকানা সত্ত্ব। হিসাবের ভাগ কয়টা হলো? 5টা। 5টা। কি কি বলতে পারবা? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হলো মূলধন আর একটা উত্তোলন। তো সেই হিসাবে এটাকে 6 ভাগে বলা যেতে পারে: সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। তবে আমরা ধরবো যে 5 প্রকার হিসাবের শ্রেণী বিভাগ 5টা। আমি নামগুলো আবার বলি: সম্পদ, দায়, আয়, ব্যয় আর মালিকানা সত্ত্ব। এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে আয় আর ব্যয় যেগুলো বলেছি, আয় আর ব্যয়, এই আয় আর ব্যয়গুলা দিয়ে তৈরি করা হয় বিশদ আয় বিবরণী। আয় এবং ব্যয় দিয়ে তৈরি করা হয় বিশদ আয় বিবরণী। সম্পদ আর দায় দিয়ে করা হয় আর্থিক অবস্থার বিবরণী, সেখানে মালিকানা সত্ত্ব অন্তর্ভুক্ত হয়। মালিকানা সত্ত্বের জন্য আমরা মালিকানা সত্ত্ব বিবরণী করি। তারপরেও বলতে পারি আমরা যে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব এই 3টা দিয়েই করা হয় আর্থিক অবস্থার বিবরণী। কোনটা প্রস্তুত করা হয়? আর্থিক অবস্থা বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণী করা হয় কোন হিসাবগুলো দিয়ে? স্যার আয় আর ব্যয় দিয়ে। আয় আর ব্যয় দিয়ে। আয় আর ব্যয় দিয়ে। ফাইন। কথাগুলো খেয়াল রেখো যে যত আয় আর ব্যয় আছে, অর্থাৎ মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় দিয়ে তৈরি করা হয় বিশদ আয় বিবরণী। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব দিয়ে তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণীর মাধ্যমে একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য, হিসাব কাল বলতে সাধারণত আমরা 1 বছরকে বুঝি, কিন্তু 1 বছরে যে হিসাব কাল হবে এরকম নয় বিষয়টি। যে কোনো কারবার প্রতিষ্ঠান যখন তার হিসাব শেষ করবে ওইটি তার হিসাব কাল। কোন 6 মাসও হতে পারে। সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখে থাকি যে প্রতি বছরে একবার হিসাব করে থাকি। বছর শেষ হলে পরে একটা ফাইনাল হিসাব করে ওই কারবারের লাভ লোকসান মূল্যায়ন করা হয়। এই জন্য সাধারণত হিসাব কাল বলতে আমরা 1 বছরকে বুঝি। ওই 1 বছরের মধ্যে মানে গোটা বছরে কারবারের কি পরিমাণ লাভ অথবা লোকসান হলো, অর্থাৎ নিট মুনাফা সবকিছু বাদ দিয়ে যোগ বিয়োগ করার পরে সর্বশেষ যে মুনাফাটা থাকে তার নাম হলো নিট মুনাফা। তো একটা কারবারের মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। তো সে কারবারের মুনাফা অর্জন হইলো কি হলো না, কারবারের উদ্দেশ্য সাধন হলো কিনা, সেটা বছরের শেষে এই আর্থিক বিবরণী তৈরি করার মাধ্যমে এবং আর্থিক বিবরণীর যে বিশদ আয় বিবরণী করা হয়, সেই বিশদ আয় বিবরণী করার মাধ্যমে জানা যায় ওই কারবারের লাভ হলো নাকি লোকসান হলো। তো মূলত লাভ লোকসান নির্ণয় করার জন্য, মানে মুনাফা নির্ণয় করার জন্যই তৈরি করা হয় বিশদ আয় বিবরণী। এটা সারা বছরের তথ্য দিয়ে করা হয়, সারা বছরের জন্য। তাহলে বিশদ আয় বিবরণী করা হয় সারা বছরের জন্য। কয়দিনের জন্য করা হয়? সারা বছরের জন্য। এই জন্য
বিশদ আয় বিবরণীর উপরে তারিখ লিখতে হয় সমাপ্ত বছরের জন্য। তোমরা খেয়াল করবা, বিশদ আয় বিবরণীর উপরে যে তারিখ লেখা হয় সেটা লিখতে হয় এইভাবে লিখতে হয়, 31 ডিসেম্বর তারিখে। যদি 2020 সাল হয় 2020 সাল এইভাবে লিখবা, 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, মানে পুরো বছরটার জন্য। মানে বিশদ আয় বিবরণী করা হয় পুরো 1 বছরের জন্য। ওই নিট মুনাফা হিসাবভুক্ত করার পর বছরের শেষ দিনে এসে, বছরের শেষ তারিখে, মানে হিসাবকালের শেষ তারিখে কারবারের সার্বিক অবস্থা, কারবারের ভিত্তি, কারবারের আর্থিক অবস্থা, মানে মালিকের অধিকার বা তৃতীয় পক্ষের অধিকার, অর্থাৎ কারবারের সম্পদ আর দায়ের যে কি অবস্থা আছে তা জানার জন্য একটি নির্দিষ্ট দিনের জন্য, হিসাবকালের শেষ দিনের জন্য তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী, যেখানে সমস্ত সম্পদগুলো লেখা হয়। সম্পদ বলতে স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, সকল সম্পদ লেখা হয়, সকল বহির্দায় লেখা হয় এবং মালিকের সত্ত্ব লেখা হয়। তো যদি দেখা যায় ওই নির্দিষ্ট দিনে, হিসাবকালের শেষ দিনে মালিকানা সত্ত্ব আর বহির্দায় দুইটা যদি ওই কারবারের সম্পদের সমান হয়, তখন আমরা ধরে নেই হিসাবগুলো ঠিক আছে। তবে এখান থেকে বুঝতে হয় যে মালিকের পাওনা বা মালিকানা সত্ত্ব কিরকম আছে সম্পদের উপরে, আর বহির্দায় কিরকম রয়েছে। যদি বহির্দায় বেশি থাকে তখন বুঝতে হবে যে কারবারের আর্থিক অবস্থা ভালো না। বহির্দায় বলতে বোঝায় কারবারের মালিক ছাড়া যদি বাইরের লোকের টাকা বেশি পাওনা থাকে, এটা বহির্দায় বলা হয়। মনে করো তুমি কারবারের মালিক, তো তোমার কারবারে ধরো যে সম্পদ আছে 10 লাখ টাকার, এর মধ্যে বাইরের লোকের টাকা পাবে তোমার কাছে 8 লাখ, তাহলে মালিকের টাকা আছে মাত্র 2 লাখ। যদি এরকম ঘটনা ঘটে, বাইরের লোকের কাছে দেনা বেশি থাকে, তখন বুঝতে হবে কারবারের আর্থিক অবস্থা ভালো নয়। আর যদি বাইরের লোকের টাকা কম পাওনা থাকে, মালিকের পাওনা বেশি থাকে, মালিক বেশি টাকা পায়, তখন বুঝতে হবে কারবারের আর্থিক অবস্থা মজবুত, শক্ত, হ্যাঁ, ভালো কারবার। তো এই আর্থিক অবস্থা জানার জন্য, আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য বছরের শেষ দিনে আইসা একটা নির্দিষ্ট তারিখের জন্য তৈরি করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী যেখানে শুধু সম্পদ লেখা হয় আর বহির্দায় লেখা হয় ও মালিকানা সত্ত্ব লেখা হয়। এটা হিসাব সমীকরণের যে সমীকরণটা রয়েছে, এ সমান এল প্লাস ই। এ মানে সম্পদ, একদিকে সম্পদ লেখা হবে, আরেকদিকে এল মানে লিয়াবিলিটিস মানে দায় লেখা হবে, আর ই মানে ইকুইটি মানে স্বত্বাধিকারী লেখা হবে, মালিকের সত্ত্ব লেখা হবে। তাহলে একদিকে লিখবো মালিকের সত্ত্ব ও বহির্দায়, আরেকদিকে লিখবো আমরা সম্পদ। তো ওইটা দেখে আমরা বুঝবো কারবারের আর্থিক অবস্থা কেমন আছে। তাহলে সেই আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে আমরা কারবারের সম্পর্কে জানবো, যে কারবারের ভিত্তি, কারবারের সব আর্থিক অবস্থা কত মজবুত, এটা জানা যাবে। আর বিশদ আয় বিবরণী করে আমরা কি জানবো, যে সারা বছরে কারবারের লাভ হইলো নাকি লোকসান হলো, অর্থাৎ মুনাফা অর্জন হইলো কি হইলো না, অর্থাৎ কারবারের মুনাফা সম্পর্কে জানার জন্য, মুনাফা নির্ণয় করার জন্য তৈরি করা হয় বিশদ আয় বিবরণী। আর কারবারের সম্পদ ও দায় সম্পর্কে আর্থিক অবস্থা জানার জন্য তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী। তোমরা কি আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। যদি বুঝে থাকো তাহলে আমি যদি একটা প্রশ্ন করি, যে বিশদ আয় বিবরণী কেন প্রস্তুত করা হয়, তোমরা কি উত্তর দিবা? বিশদ আয় বিবরণী কেন প্রস্তুত করা হয়? বলতে পারবো? স্যার ট্রানজাকশন নির্ণয়ের জন্য। হ্যাঁ বলো বলো, আবার বলো, বলো না, ভুলুক না, অসুবিধা নেই, তুমি সাহস করে বলো। নির্ণয়ের জন্য। হ্যাঁ, লাভ লোকসান নির্ণয়ের জন্য। ভেরি গুড, এই তো রাইট, একদম রাইট হয়েছে তোমার কথা। সাহস করে বলতে হবে, ভয় পেলে চলবে না। বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় কারবারের আর্থিক ফলাফল, অর্থাৎ মোট লাভ নিট লাভ নির্ণয় করার জন্য, অর্থাৎ কারবার লাভ লোকসান নির্ণয় করার জন্য। কারবারের লাভ হলো নাকি লোকসান হলো সেটা জানার জন্যই বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। দেখো আমি এখানে তোমাদের সামনে একটা যে স্লাইড দিয়ে রেখেছি, এখানে লেখা আছে একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। বিশদ আয় বিবরণীর সাহায্যে আর্থিক ফলাফল অর্থাৎ মোট লাভ ও নিট লাভ নির্ণয় করা হয়। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় দিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। বিশদ আয় বিবরণী দুই ধরনের হয়, এক ধাপ বিশিষ্ট হয়, আবার বহু ধাপ বিশিষ্ট হয়। বিশদ আয় বিবরণী দুই রকমের হয়,
কয় রকমের হয়? দুই রকমের স্যার। দুটো রকমের কি? স্যার। একটা ধাপ বিশিষ্ট আর একটা বহু ধাপ বিশিষ্ট। বহু ধাপ বিশিষ্ট। এক ধাপ কোনটা, বহু ধাপ কোনটা তোমাদের আমি একবার বলে দেব। সেটা হচ্ছে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে দুই রকমের। একটাকে বলা হয় বাণিজ্যিক প্রতিষ্ঠান, আরেকটা বলা হয় সেবামূলক প্রতিষ্ঠান। বাণিজ্যিক প্রতিষ্ঠান আবার দুই রকমের, সেটা পরে বলবো, আগে এটা শুনে রাখো। যে সমস্ত প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে বা পণ্য ক্রয় করে বিক্রি করে, অর্থাৎ যেখানে পণ্য বেচাকেনা হয়, যেখানে পণ্য বেচাকেনার মাধ্যমে কারবারের মুনাফা অর্জন করা হয়, অর্থাৎ মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যের বেচাকেনা হয়, হয় পণ্য কিনে বিক্রি করে অথবা পণ্য উৎপাদনও করতে পারে। উৎপাদন করলে সেটা বলে উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর যেটা ক্রয় বিক্রয় করে বিক্রি হয় সেটা বলে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। অর্থাৎ যেখানে পণ্যের বেচাকেনা আছে, বেচাকেনার মাধ্যমে যেখানে মুনাফা অর্জন করা হয়, হ্যাঁ, সেটাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলা হয়। আর একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে মুনাফা হয়, আয় হয়, বাট কোনো বেচাকেনা নাই, শুধু সেবা দানের মাধ্যমে আয় হয়ে থাকে, মানুষকে সেবা দেওয়ার বিনিময়ে আয় হয়ে থাকে, ওইগুলোকে বলা হয় সেবামূলক প্রতিষ্ঠান। তোমরা কি একটা বা দুইটা সেবামূলক প্রতিষ্ঠানের নাম বলতে পারবা? স্কুল। হ্যাঁ, কুরিন, তুমি কি কুরিন বলেছো? স্কুল। স্কুল, হ্যাঁ স্কুল, হ্যাঁ ভেরি গুড, স্কুল। আর কোনটা? স্যার হাসপাতাল। হাসপাতাল, হ্যাঁ হতে পারে হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, যেগুলা যেখানে ব্যবসা করা হয়, মুনাফা অর্জন করা হয়, বাট পণ্য বেচাকেনা করে না, সেবার বিনিময়ে আয় হয়। তোমারটা রাইট, একদম রাইট। তো তোমরা নিশ্চয়ই, যেমন মনে করো আমি যদি বলি যে তোমরা বলেছো স্কুল কলেজ, যারা বলেছো হাসপাতাল, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, যেমন বড় পরিবহন ব্যবসা, যারা গাড়ির ব্যবসা করে, যারা গাড়ির ব্যবসা যারা করে, যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মানে পরিবহন, ট্রান্সপোর্ট, পরিবহনওয়ালারা যে মুনাফা অর্জন করে ব্যবসা করে থাকে, এখানে কোনো পণ্যের বেচাকেনা করে? বলো তো দেখি। নো স্যার। তাদের আয় হয় কোত্থেকে? তাহলে আয় হয় কিভাবে? তাদের আয়টা কিভাবে হয়? তারা আমাদেরকে সেবা দেয়, তার বিনিময়ে তারা টাকা নেয়। টাকা নেয়, ভাড়া নিয়ে থাকে, তাই না? যাত্রীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দিয়ে যাত্রীর কাছ থেকে ভাড়া নেই, অর্থাৎ সেবা দিয়ে আয় করে। এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় সেবামূলক প্রতিষ্ঠান। তোমরা একটু খেয়াল করলে, চোখ বন্ধ করে একটু মনে মনে চিন্তা করবা, যারা কোনো পণ্যের বেচাকেনা করে না, মানুষকে সেবা দিয়ে সেবার বিনিময়ে আয় করে, ওইগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আমি তোমাদেরকে যদি বলি, তোমরা চিনবা, মেয়ে মানুষ ভালো চিনবা, এই তোমরা যে মাঝে মাঝে ধরো যারা পার্লারে, যে বিউটি পার্লার, তো বিউটি পার্লার কোন ধরনের প্রতিষ্ঠান বলো তো দেখি? সেবামূলক প্রতিষ্ঠান। একটা কসমেটিক্স এর দোকান, এটা কোন ধরনের প্রতিষ্ঠান? সেবামূলক স্যার। সেবামূলক। নাফিসে সেবামূলক কেমনে হলো এটা? কসমেটিক এটা সেবামূলক না, ওখানে বেচা কেনা হয়। হ্যাঁ, এখানে বেচা কেনা হয়। এখানে কিন্তু তুমি ক্রিম, হ্যাঁ, তোমার নেল পলিশ অথবা যাই বলো, তোমার যা লাগে, সাবান, তেল, শ্যাম্পু, তুমি এগুলা কিনেও এখান থেকে ক্রয় করে তোমার কাছে বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। সুতরাং এটা সেবামূলক নয়, এটা হবে বাণিজ্যিক। হ্যাঁ, এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান এটা? ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেবামূলক আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের পার্থক্যটা কি বুঝছো? কোনটা সেবামূলক, কোনটা ক্রয় বিক্রয়কারী? জি স্যার। আচ্ছা, আমি যদি তোমাকে বলি, তুমি যদি সুলতান ডাইনে গিয়ে কাচ্চি বিরিয়ানি খাও, হ্যাঁ, বলো তো ওইটা কি সেবামূলক নাকি ক্রয় বিক্রয়কারী? স্যার ক্রয় বিক্রয়কারী। অথবা তোমাদের পুরান ঢাকায় হাজির বিরিয়ানি যদি খাও, বা হায়দ্রাবাদি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাও, তো এগুলা কি সেবামূলক হবে নাকি ক্রয় বিক্রয়কারী হবে? স্যার ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়কারী হবে। আবার তোমাদের এই যে আমাদের পুরান কলেজের মোড়ে যে ইবনে সিনা ডায়াগনোসিস আছে, ইবনে সিনাতে গিয়ে যদি তুমি তোমার রোগ নির্ণয় করো, ওরা তোমাকে যে তোমার কাছ থেকে টাকা নিলো, এটা কি সেবামূলক না ক্রয় বিক্রয়কারী? সেবামূলক। 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 ফাইন, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই তোমরা কোনটা সেবামূলক আর কোনটা ক্রয় বিক্রয়কারী পার্থক্যটা বুঝতে পেরেছো নাকি?
জি স্যার। মানে দুইটাই প্রতিষ্ঠান দুইটাই মুনাফা অর্জন করে, দুইটাই ব্যবসা করে। একটা হচ্ছে পণ্য বেচাকেনা করে, কম টাকাতে কিনে বেশি টাকায় বিক্রি করে মুনাফা অর্জন করে। আর আরেকটা হচ্ছে মানুষকে সেবা দেয়, সেবা দিয়ে সেখান থেকে আয় করে থাকে। তো সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। তো সেবামূলক প্রতিষ্ঠানে যে বিশদ আয় বিবরণী করা হয় সেটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী। সেবামূলক প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী করা হয় এক ধাপ পদ্ধতিতে, মানে এক ধাপ বিশিষ্ট। এক ধাপ বলতে বোঝায় যেখানে সরাসরি নিট মুনাফা বের হয়, যেখানে কোনো ধাপ নেই, সরাসরি একবার নিট মুনাফা বের হয়ে যাবে। মানে আয় দিয়ে শুরু হবে, ব্যয়গুলা বাদ দিলে সরাসরি নিট মুনাফা হয়ে যাবে। এটাকে বলা এক ধাপ বিশিষ্ট। এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানে। আর যেখানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, সেখানে নিট মুনাফা বের হইতে বিভিন্ন ধাপ চেঞ্জ করতে হয়। যেমন মনে করো প্রথম বিক্রয় লিখতে হয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আসে। মোট মুনাফার পরে আবার পরিচালন ব্যয় বাদ দিতে হয়, তাহলে পরিচালন মুনাফা আসে। সেখানে অন্যান্য আয় যোগ করতে হয়, অন্যান্য ব্যয়গুলা বাদ দিতে হয়, তাহলে নিট মুনাফা আসে। তাহলে নিট মুনাফাটা কি সরাসরি আসলো না ধাপে ধাপে আসলো বলো তো দেখি? স্যার ধাপে ধাপে। ধাপে ধাপে আসলো, এই জন্য এটাকে বলে বহুধাপ। যে ধাপে ধাপে বের হয় বিধায় এটাকে বলে বহুধাপ বিশিষ্ট। আর এটা করা হয় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে। কোন প্রতিষ্ঠানে করা হয়? ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে। আর সেবামূলক প্রতিষ্ঠানে শুধু সেবা আয় দিয়ে শুরু করতে হয় কাজ। সেবা আয় দিয়ে শুরু করে এর যত ব্যয়গুলো আছে সমস্ত ব্যয় লিখে ব্যয়টা মাইনাস করে দেব। আয় থেকে ব্যয় মাইনাস করলে সরাসরি বের হবে নিট মুনাফা। এখানে কোনো মোট মুনাফা নাই, পরিচালন অপরিচালন নাই, অন্যান্য আয় ব্যয় নাই। এখানে শুরু হবে আয় দিয়ে, ব্যয়গুলা মাইনাস করলে সরাসরি বের হবে নিট মুনাফা। এটাকে বলা হয় এক ধাপ বিশিষ্ট। তাহলে এক ধাপ বিশিষ্ট আর বহু ধাপ বিশিষ্টের যে পার্থক্যটা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমি যদি একজনকে প্রশ্ন করি, আমি যদি বলি তোমরা একজনে আমাকে উত্তর দিবা, সেটা হলে তুরিন তুমি আমাকে বলো, তুরিন রুল 25 তুরিন বলো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী করা হয় কোন প্রতিষ্ঠানের জন্য? তুরিন না তারিন? হ্যাঁ তারিন। তারিন তুমি শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। বলো বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন প্রতিষ্ঠানের জন্য? স্যার যেগুলো আমাদের সেবামূলক না, মানে যেগুলো জাস্ট ক্রয় বিক্রয় হবে সেগুলো। সেগুলোতে করা হয় বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। জি ভেরি গুড। আচ্ছা ভেরি গুড। আচ্ছা নূরজাহান বলো এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করা হয় কোন প্রতিষ্ঠানের জন্য? স্যার সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। ভেরি গুড। তাহলে নিশ্চয়ই তোমরা এই আয় বিবরণী সম্পর্কে একটু ধারণা নিশ্চয়ই পেয়েছো নাকি? জি স্যার। তাহলে আয় বিবরণী তৈরি করবো আমরা কি দিয়ে? মুনাফা জাতীয় আয় আর ব্যয় দিয়ে। মুনাফা জাতীয় আয় আর ব্যয় দিয়ে। ব্যয় দিয়ে। দেখো এখানে আমি যে নোটসটা দিয়েছি, যে স্লাইডটা তোমাদের সামনে দিয়েছি, তোমরা এগুলো কিন্তু পড়বা। আমি তো ক্লাসটা তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, অথবা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা কিন্তু এগুলো পড়বা, দেখবা। সবগুলো যদি পারো তাহলে অঙ্ক করতে সহজ হবে। আর এগুলো না বুঝলে কিন্তু অঙ্ক মুখস্থ করতে হবে। অঙ্ক কখনো মুখস্থ করবা না। দেখো বিশদ আয় বিবরণী তৈরি করা হয় কিভাবে? বিশদ আয় বিবরণী তৈরি করতে হয়, প্রথমে লিখতে হয় নিট বিক্রয়। নিট বিক্রয় অঙ্কে সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা নিট বিক্রয় বের করে নেওয়া লাগতে পারে। নিট বিক্রয় দিয়ে তুমি অঙ্কটা শুরু করবা বিশদ আয় বিবরণী। আমি স্লাইডে জায়গা কম বিদায় বিশদ আয় বিবরণী যে তারিখটা লিখি নাই। অঙ্ক করার সময় তোমাদের তারিখ লিখে আমি দেখাবো। তো তোমার তারিখটা শুনে রাখো, তারিখটা এইভাবে হবে। যদি অঙ্কটা 2020 সালের হয় আমরা লিখবো 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য এটা হচ্ছে বিশদ আয় বিবরণী তারিখ। তা লিখে আমরা নিট বিক্রয় দিয়ে কাজটা শুরু করবো। নিট বিক্রয় অঙ্কে সরাসরি দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। না থাকলে আমাদের বের করে নিতে হবে অঙ্কের ভিতরেই। আমরা নিট বিক্রয় বের করতে হয়, আমি একটু পরে দেখাবো। নিট বিক্রয় থেকে বাদ দিবা বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে মাইনাস করবা বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে বের হয় মোট মুনাফা বা মোট লাভ।
বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া থাকে না, বিক্রিত পণ্যের ব্যয়ও বের করে নিতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় কোনো অঙ্কে সরাসরি দেওয়া থাকবে না, তোমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করবা এটা আমি তোমাদের এখন দেখিয়ে দেব। এখানে জাস্ট আমি শখটাকে তোমার সামনে তুলে ধরার জন্য একটা স্লাইডে এজন্য আমি মূল কথাগুলো লিখেছি। তাহলে প্রথমে শুরু করবো নিট বিক্রয় দিয়ে, বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বের হবে মোট লাভ। এই মোট লাভের সাথে আমরা বাদ দিব বাদ পরিচালন ব্যয়, যত পরিচালন ব্যয় আছে সমস্ত পরিচালন ব্যয়গুলো আমরা মোট লাভ থেকে মাইনাস করব। তাহলে মোট লাভ থেকে পরিচালন ব্যয় মাইনাস করলে হবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব আর অন্যান্য ব্যয়গুলো বাদ দেব। অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয়গুলো বাদ দেব, বাদ দিলে বের হয়ে যাবে নিট মুনাফা। তো তোমরা আমাকে বলবা আমি যে আয় বিবরণীর ছক তোমাদের সামনে দিলাম এটা কোন ধরনের আয় বিবরণী, এক ধাপ বিশিষ্ট না বহু ধাপ বিশিষ্ট? স্যার বহুধাপ বিশিষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট। ভেরি গুড, এটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট। দেখো এখানে নিট মুনাফা সরাসরি বের হয় নাই, এখানে বিভিন্ন ধাপে ধাপে বের হয়েছে। নিট বিক্রয় লিখেছি, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়েছি, বের হয়েছে মোট লাভ। এবার মোট লাভের সাথে আমরা পরিচালন ব্যয় বাদ দিয়েছি, বের হয়েছে পরিচালন মুনাফা। তার সাথে আমরা অন্যান্য আয়গুলো যোগ করেছি আর অন্যান্য ব্যয়গুলো বাদ দিয়েছি, তখন বের হয়ে গেছে নিট মুনাফা। তোমরা ক্লাস 9-10 এখানে অন্যান্য আয় ব্যয় যেগুলো শিখছো, এটি যখন তোমরা আবার একটু বড় হইবা, একাদশ দ্বাদশ শ্রেণীতে যাইবা, এই অন্যান্যকে তোমরা পরিচালন অপরিচালন হিসেবে আলাদা আলাদা করতে হবে। তো যাই হোক, এখানে সবটা কি বুঝছো না বুঝো নাই? কেউ না বুঝলে আমি বলো। বুঝছি স্যার। বুঝেছো, ভেরি গুড। অন্যরা বাকিরা কি বুঝছো বিষয় আয় বিবরণীর ছকটা? জি স্যার। জি জি স্যার। স্যার জি স্যার। ওকে, ছকটা কিন্তু বাসায় ট্রাই করবা, ছকটা বাসায় পড়বা। অঙ্কে কখনোই এরকম শর্ট ছক দেওয়া থাকবে না, অঙ্কে আরো বিস্তারিত লেখা থাকবে। সেগুলো কি কি আমি দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো, নিট বিক্রয় আমরা কিভাবে বের করব? নিট বিক্রয় তো অঙ্কে সরাসরি লেখা থাকবে না, শুধু বিক্রয় লেখা থাকবে আর বিক্রয়ের সাথে কতগুলো সমন্বয় দেওয়া থাকবে, অথবা রেওয়া মূল্য থাকতে পারে, সমন্বয়ও থাকতে পারে। সেগুলো কি কি? যেমন লেখা আছে বিক্রয়, যদি রেওয়া মূল্য লেখা থাকে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত আমরা বিক্রয় থেকে মাইনাস করে দেব, লিখবো বিক্রয় বাদ দিব ফেরত। যদি রেওয়া মিলে বিক্রয় বাট্টা থাকে, বিক্রয়ের উপর সাথে বাট্টা যুক্ত থাকে, বিক্রয় বাট্টা কারবারি বাট্টা যেটাকে বলা হয়, কারবারি বাট্টা যেটা রেওয়া মিলে ডেবিট দিকে থাকে সেটা হচ্ছে বিক্রয় বাট্টা, আর যেটা রেওয়া মিলে ক্রেডিট দিকে থাকে সেটা হচ্ছে ক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা রেওয়া মিলে ডেবিট আর ক্রয় বাট্টা রেওয়া মিলে ক্রেডিট। এখানে লেখা থাকবে কারবারি বাট্টা অথবা ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা লেখা থাকবে। যদি রেওয়া মিলে শুধু বাট্টা লেখা থাকে, শুধু বাট্টা, শুধু বাট্টা মানে নগদ বাট্টা, নগদ বাট্টা ক্রয় বিক্রয়ের সাথে যোগ বিয়োগ করতে হয় না, নগদ বাট্টা দেনাদার আর পাওনাদারের সাথে সম্পর্ক। আর সেই নগদ বাট্টা আমরা লিখবো আমাদের আয় বিবরণীর মধ্যে, আয় ও ব্যয়ের মধ্যে, অন্যান্য আয় ব্যয়ের মধ্যে আমরা নগদ বাট্টা লিখবো। অন্যান্য আয় ব্যয়ের মধ্যে আমরা নগদ বাট্টা ডেবিট হইলে খরচ লিখবো, ক্রেডিট হইলে আয় লিখবো। আর যদি কারবারি বাট্টা উল্লেখ থাকে, কারবারি বাট্টা যদি ডেবিট দিকে হয় এটা বিক্রয় বাট্টা, আর ক্রেডিট দিকে হলে ক্রয় বাট্টা। তোমরা একটু 1 মিনিট লাইনে থাকো, আমি একটা ফোন রিসিভ করে নিচ্ছি। সরি, মেরে খেয়াল করো। আচ্ছা, রেওয়া মিলে যদি শুধু বাট্টা লেখা থাকে, শুধু বাট্টা মানে কি বলো তো দেখি? স্যার নগদ বাট্টা। নগদ বাট্টা, শুধু বাট্টা মানে হচ্ছে নগদ বাট্টা। আর কারবার বাট্টা লেখা থাকলে ডেবিট দিকে হলে বিক্রয় বাট্টা আর ক্রেডিট দিকে হলে ক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ আর ক্রয় বাট্টা হলে ক্রয় থেকে বাদ। আর শুধু বাট্টা লেখা থাকলে ডেবিট দিকে লেখা থাকলে প্রদত্ত বাট্টা আর ক্রেডিট দিকে লেখা থাকলে প্রাপ্ত বাট্টা। ডেবিট দিকে লেখা থাকলে প্রদত্ত বাট্টা মানে খরচ, আর ক্রেডিট দিকে লেখা থাকলে প্রাপ্ত বাট্টা মানে আয়।
তাহলে অন্যান্য আয়ের মধ্যে লিখবো, অন্যান্য ব্যয়ের মধ্যে লিখবো। আর যদি কারবারি বাট্টা লেখা থাকে তাহলে ডেবিট দিকে লেখা থাকলে বিক্রয় থেকে মাইনাস করে দিবা, আর ক্রেডিট দিকে লেখা থাকলে ক্রয় থেকে মাইনাস করে দিবা। বলো বাট্টার বিষয়টা বুঝছো না বুঝো নেই? বুঝি স্যার। স্যার বলো। স্যার আরেকবার একটু বুঝাইবো দিবেন? অবশ্যই বুঝাই দেবো, না বুঝলে অবশ্যই বুঝাই দেবো। খেয়াল করো, আমি আবার বলছি, যদি রেওয়া মধ্যে লেখা থাকে সরাসরি ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা, তাহলে তো সহজে বুঝবা। সরাসরি ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা লেখা না থাকে, যদি লেখা থাকে কারবারি বাট্টা, কারবারি বাট্টা বলে যদি ডেবিট দিকে লেখা থাকে তাহলে বুঝবে এটা বিক্রয় বাট্টা। কারবারি বাট্টা যদি ডেবিট দিকে লেখা থাকে সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। কি বাট্টা? বিক্রয় বাট্টা। আর কারবারি বাট্টা লেখা যদি ক্রেডিট দিকে লেখা থাকে রেওয়া মিলের, তাহলে এটা বুঝবা ক্রয় বাট্টা। বিক্রয় বাট বিক্রয় বাট্টা হইলে বিক্রয় থেকে মাইনাস, আর ক্রয় বাট্টা হইলে ক্রয় থেকে মাইনাস, এগুলোকে কারবারি বাট্টা বলা হয়। ঠিক আছে? জি স্যার। আর যদি লেখা থাকে শুধু বাট্টা, কারবারি শব্দটা ব্যবহার করে নেই, শুধু বাট্টা লেখা আছে দেওয়া মিলে, শুধু বাট্টা লেখা থাকলে বুঝবা এটা নগদ বাট্টা। নগদ বাট্টা যদি ডেবিট দিকে লেখা থাকে, নগদ বাট্টার মধ্যে নগদ শব্দ লেখা থাকা লাগে না, শুধু বাট্টা লিখলে বুঝবা এটা নগদ বাট্টা। আর নগদ বাট্টা যদি দেওয়া মিলে ডেবিট দিকে হয় তাহলে সেটা প্রদত্ত বাট্টা। মানে প্রদত্ত বাট্টা বলতে বোঝায় দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যে ছাড় দিয়েছিলাম। নগদ বাট্টা কখনো নগদ টাকায় দেওয়া হয় না, ছাড় দেওয়া হয় দেনাদারের কাছ থেকে, এটাকে বলে প্রদত্ত বাট্টা। শুধু বাট্টা লিখে টাকা যদি ডেবিট দিকে লেখা থাকে এটা প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা মানে হলো খরচ, এটা লিখবো অন্যান্য ব্যয়ের মধ্যে। আর বাট্টা লিখে যদি টাকা থাকে ক্রেডিট দিকে তাহলে বুঝবো এটা আয়, অন্যান্য আয়, এটা লিখবো অন্যান্য আয়ের মধ্যে। তাহলে শুধু বাট্টা হলে এটা আয় এবং ব্যয়। কারবারি বাট্টা হলে ডেবিট দিকে হলে বিক্রয় থেকে মাইনাস, আর ক্রেডিট দিকে হলে ক্রয় থেকে মাইনাস। বলো বুঝছো না বুঝো নেই? জি স্যার। বুঝছো এখন? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? তাহলে খেয়াল করো, যদি অলিখিত বিক্রয় থাকে, যদি সমন্বয়ে লেখা থাকে যে 10,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে বা 20,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে যা এখনো হিসাবভুক্ত হয়নি, এটাকে বলা হয় অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় থাকলে আমরা বিক্রয়ের সাথে যোগ করব। অলিখিত বিক্রয় জাবেদা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তখন তোমাকে এটা দেনাদারের সাথে যোগ করতে হবে আর বিক্রয়ের সাথে যোগ করতে হবে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে সমন্বয়ের আইটেমগুলো দুইবার হিসাবভুক্ত করতে হয়। কারণ একটা লেনদেনের মধ্যে হিসাব খাত থাকে দুইটা, দুইটা হিসাব খাত দুই জায়গায় কাজ করতে হয়। এই কারণে যদি অলিখিত বিক্রয় থাকে সমন্বয়ে, তাহলে একবার বিক্রয়ের সাথে যোগ করবা, আবার দেনাদারের সাথে যোগ করবা। তাহলে অলিখিত বিক্রয় হলে যোগ করতে হবে। মনে থাকবে? জি স্যার। ওকে ফাইন। তারপর যদি সমন্বয় থাকে মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় বলতে বোঝায় যে পণ্য যে দামে কিনেছি সে দামে বিক্রি করেছি, এখানে কোনো লাভ লোকসান হয় নাই, এটাকে বলে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় যদি বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, মানে সমন্বয়ে বলা থাকবে এরকম যে 5,000 টাকার মুনাফাবিহীন বিক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে। মুনাফাবিহীন বিক্রয় কখনো বিক্রয়ের অন্তর্ভুক্ত হতে পারে না। যদি অন্তর্ভুক্ত হয়ে যায় তখন তোমাকে বিক্রয় থেকে মাইনাস করতে হবে। তো এরকম যদি লেখা থাকে সমন্বয়ে মুনাফাবিহীন বিক্রয়, তখন সেটা বিক্রয় থেকে বাদ দিয়ে দিবা, মাইনাস করে দিবা। আর যদি বিক্রয়ের সাথে ভ্যাট থাকে, যদি লেখা থাকে ভ্যাট সহ বিক্রয়, তাহলে ভ্যাট সহ বিক্রয় লেখা থাকলে সেটাও ভ্যাটও বিক্রয় থেকে মাইনাস করতে হবে। তাহলে ভ্যাট বিক্রয় থেকে মাইনাস করার সময় ভ্যাট বের করবা এইভাবে যে ভ্যাট সহ বিক্রয়কে 115 দিয়ে ভাগ করবা, 15 দিয়ে গুণ করবা। ভ্যাট সহ বিক্রয়কে 115 দিয়ে ভাগ করবা, 15 দিয়ে গুণ করবা। আর ভ্যাট বের করার সময় সমস্ত কাজগুলো, ভ্যাট বের করার সময় সকল কাজগুলো, অর্থাৎ এই যে উপরে যে কাজগুলো বলছি এই কাজগুলো, এই সবগুলো কাজ করার পরে তারপরে ভ্যাটের কাজ করবা। মানে ভ্যাটের কাজটা সবার পরে করবা। তাহলে ভ্যাট মাইনাস করার পরে যে টাকাটা পাইলা তার নাম হচ্ছে নিট বিক্রয়। এইভাবে আমরা নিট বিক্রয় বের করব। পারবা নিট বিক্রয় বের করতে? মেয়েরা বলো নিট বিক্রয় কি বের করতে পারবা? স্যার
বলো। স্যার এই ভ্যাটের জিনিসটা না বুঝি না, আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ শিওর, অবশ্যই বুঝাই দেবো। ধরো ধরো তুমি তোমার দোকানের জন্য তুমি জামা কাপড় দোকান দিয়েছো, তুমি কিছু জামা কিনেছো, 10,000 টাকা জামা কিনেছো, যার মধ্যে ভ্যাট আছে 1500 টাকা। তো 10,000 টাকার জামার সাথে যদি ভ্যাট থাকে 1500 টাকা, তাহলে ভ্যাট সহ দাম কত হয়ে গেল? 11,500। কত হয়ে গেল? 11,500। এটাকে বলে ভ্যাট সহ মূল্য। তো ভ্যাট সহ মূল্য হইলে ভ্যাটকে পণ্যের সাথে একসাথে লেখা যায় না, ভ্যাটকে আলাদা লিখতে হয়। কারণ এই ভ্যাট সর্বশেষ ভোক্তার কাছ থেকে, যিনি শেষ কাপড়টা কিনে নিয়ে ব্যবহার করবেন সে হলো ভোক্তা। ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করে থাকে দোকানদার, আদায় করে এটা সরকারের কোষাগারে জমা দেয়। এই জন্য পণ্যের সাথে ভ্যাটের মূল্য একসাথে লেখা যায় না, আলাদা করে ফেলতে হয়। তো সেই কারণে যদি বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, যদি বিক্রয়ের মধ্যে ভ্যাট সহ থাকে, তখন বিক্রি থেকে ভ্যাটকে মাইনাস করতে হয়। তাহলে ভ্যাট সহ বিক্রয় হইলে সেই বিক্রয়কে 115 দিয়ে ভাগ করতে হয়, 15 দিয়ে গুণ করতে হয়। কেন এরকম হলো? কারণ হচ্ছে ভ্যাট সবসময় 15%। আমাদের দেশের আইন অনুযায়ী ভ্যাট হচ্ছে 15%। তো বিক্রয় হলো 100%, ভ্যাট হলো 15%, মোট 115%। এই জন্য ভ্যাট সহ বিক্রয়কে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, তাহলে ভ্যাট পাওয়া যাবে। ওই ভ্যাট সহ বিক্রয় থেকে ভ্যাট মাইনাস করলে তুমি পাইবা নেট বিক্রয়। বলো বুঝছো না বুঝোনি? বুঝি স্যার। ওকে ফাইন। এবার দেখো নিট বিক্রয় পাইলা, তারপরে নিট ক্রয়। নিট ক্রয় বের করার সময় বিক্রয়ের মতো একইভাবে কাজ করতে হবে। ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস, ক্রয় বাট্রা মাইনাস, অলিখিত ক্রয় যোগ, মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে এটাও মাইনাস। তাহলে মুনাফাবিহীন বিক্রয় ক্রয় থেকেও মাইনাস, বিক্রয় থেকেও মাইনাস, দুই জায়গা থেকে মাইনাস। যদি কোনো অঙ্কে মুনাফাবিহীন বিক্রয় থাকে তাহলে দুই জায়গা থেকে মাইনাস করবা, ক্রয় থেকেও মাইনাস করবা, বিক্রয় থেকেও মাইনাস করবা। আবার যদি কোনো পণ্য আগুনে পুড়ে যায়, সে আগুনে পোড়া পণ্য ক্রয় থেকে মাইনাস করবা। মাইনাস করে এবার ভ্যাট ওই বিক্রয়ের মতো ভ্যাট মাইনাস করে দিবা। যদি ক্রয়ের মধ্যেও ভ্যাট থাকে, যদি ক্রয়ের মধ্যেও ভ্যাট থাকে, এটাকেও 115 দিয়ে ভাগ করবা, 15 দিয়ে গুণ করবা, গুণ করে ভ্যাট মাইনাস করলে তুমি পাইবা নিট ক্রয়। এটা নিট বিক্রয় পাইলা, নিট ক্রয় পাইলা। এরপরে তুমি করবা, আমি এখানে লিখছি ক্রয় সংক্রান্ত যে খরচগুলো আছে, খরচের নামগুলো লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য। মজুরি, উৎপাদন মজুরি, পরিবহন, ক্রয় পরিবহন, শুল্ক বা আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলোকে বলা হয় ক্রয় সংক্রান্ত খরচ অথবা প্রত্যক্ষ খরচ। এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। তোমরা জিনিসগুলো পড়বা বাসায় ভালো করে। দেখো বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয় প্রারম্ভিক মজুত পণ্য সাথে নিট ক্রয় যোগ হবে, ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ হবে। এখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করতে হবে। সমাপনী মজুত পণ্যের মধ্যে যদি আগ্রহী বিশিষ্ট পণ্য থাকে, এটাও মাইনাস করে দিতে হবে। তাহলে পাইবা বিক্রিত পণ্যের ব্যয়। এটা নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। আসলে এখানে আর 1 মিনিট সময় আছে। বলো যে ছকগুলো দিয়েছি, তোমরা ছকগুলো পড়তে পারবা না? জি স্যার। জি স্যার। এই ছকগুলো তোমাদের জন্য পড়া থাকলো। তোমরা বাসায় দেখো, আমি আর এই যেখানে কতগুলো আছে পরিচালন ব্যয়, কোনগুলো পরিচালন ব্যয় এখানে দেওয়া আছে, তো এই নামগুলো মুখস্থ করবা। আমি জিজ্ঞেস করবো পরিচালন ব্যয়ের নামগুলো বলো, তুমি বলতে পারতে হবে। দেখো এখানে আছে অন্যান্য আয় ব্যয়, আছে অন্যান্য আয়, নিচে আছে অন্যান্য ব্যয়। তোমাদেরকে আমি স্লাইড গুলো দিয়ে দিব, তোমরা ভালো করে পড়বা। এখন ক্লাসটা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি দ্রুত বলতেছি। তো তোমরা এগুলো বাসায় পড়বা, কেমন? ওকে স্যার। হোমওয়ার্ক থাকলো, সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।